বিরোধী যে আন্দোলনটা আমাদের তিন দিকে একটি দেশ সামনে বঙ্গোপসাগর, সেই বঙ্গোপসাগরটাকে মুক্ত তা নয়, সেখানেও কতক্ষ পরোক্ষ অবস্থান আছে, অর্থাৎ চারিদিকে একটা দেশ। মানে আগ্রাসনটা বলতে ভূখণ্ড আগ্রাসন, আধুনিক রাষ্ট্র এখন ভূখণ্ড আগ্রাসনের চেয়েও ভয়াবহ আরো অন্যান্য অর্থনৈতিক, সাংস্কৃতিক এই বিষয়গুলো যদি আমরা চিন্তা করি, তাহলে আজকে কিন্তু ভূখণ্ড দখলের পালা নাই। যদিও রাশিয়া ইউক্রেন দখল করার চেষ্টা করছে, কিন্তু আগের জমানায় তরবারি যুদ্ধ, মানুষ নয় সাঁতার, এই ধরনের যুদ্ধ এসছে। বেশি যুদ্ধ রইল অর্থনৈতিক এবং মেরুদণ্ড ভেঙে দেওয়া, শোষণের মধ্য দিয়ে তাদের স্বার্থ অর্জন করা। এটা আমার রাজনৈতিক বিশ্লেষণ তাই বলে। সুতরাং আজকে আমাদের দেশে অনেকে অনেকভাবে পুঁজি বিনিয়োগ করে এবং সেই পুঁজি ব্যবস্থাটা হয় এইরকম। ছোটবেলা কাবলিওয়ালাদের দেখতাম, উঁচু লম্বা কাবলিদের, তো গ্রামরা যখন হাঁটতো ভয় করে, তো ওগুলো মাঝে মাঝে কথায় কথায় বলতো যে আমি সুদ মানতে, আসল নেই মানতে। এই অর্থনৈতিক আগ্রাসন যারা টাকা ফেরত পাবে কিন্তু হয় না, সেটা বড় কথা না, তারা ইনভেস্ট করবে এবং নিয়মিত সুদটা নিয়ে যাবে। এটা আমাদের এখানে আবার সুদটা নেবে কত? আমার এখানে প্রকল্প ব্যয় ১,০০০ কোটি টাকা, প্রকল্পের নির্ধারণ হবে ৫,০০০ কোটি টাকা, সুদটা দিবে ৫,০০০ কোটি দিতে হবে জানি। আর মাঝখানে যে ৪,০০০ কোটি টাকা আছে বর্তমানে যারা আছেন তারা এটা ভাগাভাগি করে খাবে, এবং এই ভাগাভাগিটা যে তাদের মধ্যে সীমাবদ্ধ থাকে তা নয়। এই ভাগাভাগির একটা অংশ সীমান্ত অতিক্রম করে, এবং অতিক্রম করে কোথায় যায় জানি না। তবে আপনারা মনে করবেন না মুদ্রা পাচারের সাথে এই ভাগাভাগির সম্পর্ক। মুদ্রা পাচারটা কিন্তু আরেকটা সংখ্যাবল, যারা এখান থেকে অতিমাত্রায় যে ভাগ পায় এবং যেটা দেশে বিনিয়োগ করতে পারে না কালো টাকা হিসেবে, এই টাকাগুলি কিন্তু বিদেশে বাণিজ্য হয়। তো যদি মতান্তরে ১০-১৫ লক্ষ কোটি টাকা আমাদের দেশে বিদেশে ব্যাংকে জমা থাকে, তাহলে হিসাব করুন এই টাকা যদি এখানে বিনিয়োগ হতো তাতে কত কর্মসংস্থান হতো। আজকে আরেকটি প্রশ্ন আছে যে আমি জানি না কত, এই কথা সত্য যে প্রতিবেশীদের অনেক লোক পাওয়া যায় রাস্তাঘাটে ঘুরছে, ব্যবসা করছে, বড় বড় শপিং মলের বড় বড় দোকানদের সাথে স্লিপিং পার্টনার, তারা প্রচুর প্ল্যান করছে পণ্য, ওখান থেকে একটা লাভ নিচ্ছে এবং মাসের শেষে এখানে বিক্রিত মালের উপর থেকে আরেকটা নিচ্ছে, কোনোটা লিখিত কোনোটা অলিখিত, এই কিন্তু কথাগুলি আমাদের কানে আসে। এবং তারা নানা ধরনের ফেরি করে, রাজনৈতিক ফেরি, পাশাপাশি ব্যবসা বাণিজ্য আর বিভিন্ন ব্যবসা কেন্দ্রে তাদের আনা গোনা, এর মধ্য দিয়ে যত লক্ষ্য দাঁড়ায় সব টাকাই কিন্তু যায় কিসে? বৈধভাবে না। বৈধভাবে কাজে যে আমাদের কিমরিয়া ভাই বললেন, উনি একজন অর্থনীতিবিদ, বৈধভাবেও যদি আপনি অন্য দেশে রোজগার করেন সবটাকে কিন্তু দেশে পাঠাতে পারবেন না। আপনার রোজগার, আপনার খরচ এর বাইরে একটি অংশ আপনি মাতৃভূমিতে পাঠাতে পারেন, সব একসাথে পাঠাতে পারেন না। কিন্তু এই যে এরা টাকাটা পাঠাচ্ছে, কত টাকা পাঠাচ্ছে ভূমির মাধ্যমে, সেটা তো আমাদের জানা নেই। সংখ্যা কত হবে সেটা অনুমান সিদ্ধ, কিন্তু একটা কথা কিন্তু বলতে চাই, এই যে আমরা পণ্য বর্জন বলছি, আমার একটা শব্দ এখানে গুরুত্বপূর্ণ মনে হয়। যেমন যে বললেন যে ভারতে একটা পণ্য মেড ইন বাংলাদেশ, দিস ইজ বাংলাদেশের যে সরকার মেড বাই ইন্ডিয়া বা মেড ইন ইন্ডিয়া, এই পণ্যটা বর্জনটি অতি জরুরি। অর্থাৎ এটা সবচেয়ে নিকৃষ্ট পণ্য ভারতের এই বর্তমান সরকার এবং আমি। এই পণ্যটা যদি সঠিকভাবে বর্জন করতে পারি, বাকি পণ্যগুলি কিন্তু এমনি এমনি চলে যাবে, কারণ মানুষের সচেতনতা বোধ বাড়ছে। ফুড এর উপর ছোট ছোট শিশুরাও খবর রাখে। এখন দেখবেন
বাজারে বিভিন্ন এই যে ওয়ান স্টপ করে যান, অনেক ইন্ডিয়ান জিনিস পড়ে আছে, মানুষ কিনে না, কিনবো না, ওটা কিনবো না। সুতরাং এই যে সংকট আছে 527টি পণ্য, যেটার মধ্যে বিষক্রিয়া অথবা বিভিন্ন রোগের জীবাণু আছে, এর সাথে যদি যোগ করি তাহলে 128 লক্ষ হয়। অর্থাৎ সেই 28টার মধ্যে 28টা পক্ষে পড়বে এই বর্তমান সরকার কথা, এইটার মধ্যে এমন কোন রোগের জীবাণু নাই যে রোগ পৃথিবীতে আসে। এখন আপনাদের সিদ্ধান্ত নিতে হবে কোনটা আগে কোনটা পরে। সে কারণেই আজকে আরেকটা জিনিস দেখেন, আমরা যদি আজকে থেকে ফল করতে পারি, মরেই পাচ্ছি, দেশে চিকিৎসা করব। সবার তো বিদেশে চিকিৎসা করার সামর্থ্য নাই। ছোটবেলা তো দেখেছি আমার ঠাকুমার হাতে ওই তুলসী রস আর একটু মধু দিয়ে আমাদেরকে খাওয়া দিত, ঠান্ডা জল। তারপর তো আমরা ভালো করতাম। কখনো ওরা ফকির থাকতো, খুব নাম তাবিজ দেয়, এটা দেয়, মাটি করা দেয়, এই দাঁতের ব্যথা হইলে, এগুলি দেখছি। এগুলি কেউ বলতে পারি না সেই কোন সমাজ থেকে আমরা আজকাল এই সমাজে আসছি। সেই বিশ্বাস নিয়েও তো মানুষ বেঁচে থাকতো। সিঙ্গাপুর, থাইল্যান্ড, আমেরিকায় চিকিৎসা করতে যাওয়া, এটা একদম বিত্তবান বেশি দরকার। আর মধ্যবিত্ত লোকগুলি হুট করে ইন্ডিয়া যেতে পারে চিকিৎসার জন্য। প্রতিদিন আমার জানা মতে যে 10,000 ভিসা বই বাংলাদেশের 26টি কেন্দ্রে স্থিত হয়। প্রতি বইয়ের সাথে 800 টাকা ফি জমা দিতে হয়। ভিসা অ্যালাউড অর নন অ্যালাউড, দ্যাট ইজ অ্যানাদার থিং। তাতে দেখা যায় 80 কোটি টাকা প্রতিদিন, আর 3,240 কোটি টাকা 12 দেওয়া পুরো দিলে দেখেন এত টাকা শুধু এই পাসপোর্ট থেকে তারা রোজগার করছে। এখন এই ভিসাটা নিয়ে যদি আপনি সীমান্ত অতিক্রম করেন, তাহলে ভাড়া আছে, ওখানে থাকা আছে, ওখানে খাওয়ার ব্যাপার আছে, চিকিৎসার ব্যাপার আছে। আবার চিকিৎসার শেষে আমরা তো একটু বিদেশি টাইপের লোক, ভেরি চুজি। ইন্ডিয়ান হাই কমিশনার বিনা সিদ্ধি বলছিল ইউ পিপুল ভেরি চুজি, মানে অর্থাৎ আমরা একটু কাপড় চোপড় একটু হাওড়াত করেও হইলো কি খাইতে চাই, দিন করেও হইলো ধার করে হইলো ভালো কাপড় করতে চাই, সেই স্বভাবটা তো আছে। সবকিছু মিলে না। আপনি হিসাব করেন বৎসরে যে কত কোটি টাকা শুধু এই চিকিৎসা খাতের মাধ্যমে ভারতবর্ষে যাচ্ছে, সেটা তো বৈধভাবে যাচ্ছে না। ইউ নিড $200 or $300 for passport endorsement করা একটা বিষয় জন্য। বাট এটা আপনি লাখ লাখ টাকা নিয়ে যাচ্ছেন, ডলার নিয়ে যাচ্ছেন বা হুন্ডিতে নিয়ে যাচ্ছেন, এই টাকার হিসাবটা কিভাবে করবেন? এবং প্রতিটি মানুষ ঘরে গেলে কত টাকা খরচ হয়? মিনিমাম 50,000। তাই আজকে যদি আমরা ফোন করি যে দেশে যাবো না, তাহলে দেখবেন ওখানে হোটেলের ব্যবসা শেষ, খাবারের দোকান শেষ, কাপড়ের দোকান শেষ, আর ডাক্তাররা দৌড়ে ঢাকায় আরো চিকিৎসা করতে। কিন্তু এই জন্য তো জাতীয়তাবাদী চেতনা বলতে তাই না? রাজনীতি মানেই সবাই দেশপ্রেমিক, আমি স্বীকার করি না। আবার রাজনীতি মানেই সব দুষ্কৃতিকারী, হাসিনার মতো ভাষায়, ওটা তো বিশ্বাস করার কোনো কারণ নাই। রাজনীতিতেও কিন্তু সুবিধার জায়গা আছে। কে কি রাজনীতি করেছে তার জন্য, কিন্তু দেশের জন্য রাজনীতি করাটা অত্যন্ত কঠিন। সবকিছু ত্যাগ যে স্বীকার করতে পারবে, সেই দেশপ্রেমীর একজন রাজনীতি হিসেবে মানুষের কাছে বিবেচিত হবে। আমি উপমহাদেশের রাজনীতি কিশোরকাল থেকে একজনের খুব ভক্ত, তার নাম সুভাষ বসু। কারণ একখানে একজন বক্তা বলছিল, আমরা দেশ রক্ত দিয়ে পেয়েছি, যুদ্ধ করে পেয়েছি, ভিক্ষা করে না। ভারত স্বাধীন হয়েছে ভিক্ষা করে, ব্রিটিশদের কাছে স্বাধীনতা চায় গান্ধীর নেতৃত্বে। এখানেই ছিল কিন্তু মারাত্মক একটা দ্বন্দ্ব নেতাজি সুভাষ বসু এবং গান্ধীর সাথে। কারণ নেতাজি সুভাষ বসুর আন্দোলন ছিল ব্রিটিশ তারাও, আর গান্ধী আন্দোলন ছিল আমাদেরকে স্বাধীনতা দাও। আমার বেসিক ডিফারেন্স, একটু মৌলিক ডিফারেন্স। এই কারণেই আমার রাজনৈতিক চেতনা বলতে কিশোরকাল থেকে নেতাজি সুভাষ বসু জীবনী থেকে, কর্মকাণ্ড থেকে
দেখে না তো সুখী। সে কারণেই আজকে যে নেতাজি সুভাষ বসু কেন মিত্রপক্ষ নিলেন না, মিত্রপক্ষ মানে ব্রিটিশ, সেই কারণে তিনি প্রথম জাপানের আক্রমণকে ঠেকালেন তার সেনাবাহিনী দিয়ে কোথায়, আজাদের খোঁজ দিয়ে বার্মা। এখান থেকে তিনি চলে গেলেন জার্মানি হিটলারের সাথে কথা বলতে, কারণ হিটলার যদি জয়ী হতো তাহলে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস অন্য করে লেখা হতো। হয়তো এই দেশে আন্দোলন করলো, ব্রিটিশ বিরোধী আন্দোলন করলো, এই অখণ্ড বাংলা এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনের সূতিকাগার এই অখণ্ড বাংলা, পশ্চিমবঙ্গ, আজকের বাংলাদেশ। কিন্তু রাজধানীটা কোথায় কিন্তু কথিত নিল কারা, বাঙালিরা পিছনে নাম নাই, নাম হতো নাই। অনেকে মহাত্মা গান্ধী বলে, আমি বলি না, আমার ক্ষুদ্রকে নেই। মহাত্মা গান্ধী বলেন আপনারা, সে ছিল সাম্রাজ্যবাদের দ্বারা। এই দেশে এই প্রতিষ্ঠিত করা, হিন্দু মুসলমানদেরকে মুখোমুখি করা চাবিকাঠি ছিল গান্ধীর হাতে। আর যারা নিজেকে সামনে আনছে তাদেরকে আমরা চিনি, গান্ধীকে চিনি না। এবং পাকিস্তান এই শব্দটির প্রথম সমর্থক স্বাক্ষর গান্ধী, দ্বিতীয় জওয়াহরলাল নেহরু, জিন্না নয়। সে কারণেই পাকিস্তানিরা জিন্নাকে জাতির পিতা বলে, আমার ভাষায় জিন্না জাতির পিতা বলে, তাহলে পাকিস্তানের জাতির দাদা বলে গান্ধী। গান্ধী এটা রাজনৈতিক তর্কে আসে, আমি তর্ক করছি। আজকে আমরা যে আন্দোলনটা করছি, আমি এই চেতনা প্রতিষ্ঠা একমত। আমাদের সবাই পরিবর্তন করতে হবে। আমরা স্বদেশী জিনিস, স্বদেশী পণ্য ব্যবহারে আমাদের মধ্যে একটা গর্ববোধ থাকা উচিত, অহংকার বোধ থাকা উচিত। আমরা দামি জিনিস করি, আমেরিকা ঘুরে বাংলাদেশের স্বাদ ঘুরে দেখি মেড ইন বাংলাদেশ, অথবা আফগানি ঘুরে 400 গুণ দাম বেশি হয়ে আসে। কেন? যে শাকটা বাংলাদেশে তৈরি হইতে পারে, সেই শাকটা আমি বাংলাদেশ থেকে না কিনে, না বানিয়ে আমি আমেরিকা থেকে ঘুরে আসবো কেন? সুতরাং এখন উৎপাদনের ক্ষেত্রে এবং ক্রেতাদের যদি আগ্রহ থাকে, আমাদের কিন্তু অনেক ক্ষেত্রে উৎপাদনকারীরা এবং তারা ভালো ভালো পণ্য তৈরি করছে, ভালো পণ্য তৈরি করছে। এবং এটা ইসলামপুরে আমি গেছিলাম ঈদের আগে, 1,500 গজ কাপড় কিনতে। তো ওই দোকানে কারিতে দেখি ছোট্ট একটা সিল, বাংলাদেশের কাপড়, সিল মারতেছে মেড ইন ইন্ডিয়া। আমরা বলতে কি করছো, কয়েক না খাইছিল খারাপ, মানে খাইছিল খারাপ, স্বভাব খারাপ। এই ইন্ডিয়া পর্যন্ত তাড়াতাড়ি বিক্রি হয়, আমাদের লাভ কি বেশি হয়? তাহলে না, তো কত করে 120 টাকা কোথাকার মাদক দিয়ে। তো প্রিন্টিং কোন দেবে পাখিটা, আমি 1,500 গজ কাপড়টা তো সিল কাপড় পাকতে হলো না, আমি তার কিনে নিয়ে আসলাম। এবং আমার এই গায়ে পাবে এটা দেখে টাকা তৈরি এবং পাবে আমাদের দেশি পাখি খুবই সস্তা, খুবই সস্তা, মাত্র 300 টাকা পাবে। কেন আমরা ব্যবহার করি না? আমরা যদি ব্যবহার করি তারা আরো উৎসাহিত হবে নাকি? তা করি না। আমাদেরকে মেয়ে বলতো, আমাকে ভালো লাগলো, দেশি মুরগি খুঁজি, দেশি ডিম খুঁজি, মানে যাই খেতে যাই দেশিটা খুঁজি। মানে বিদেশি বা বর্তমানটা যে ভালো না, এটা আমাদের নাকে লাগে, মনে বাধা দেয়। তাহলে এই পণ্যে বাধা দেয় না কেন? আমি কেন যেন জেনে শুনে আমার টাকাটা বিদেশে দিচ্ছি। আমি বিদেশি পণ্য বর্জন করি, আমি দেশীয় মুদ্রা সাশ্রয় করি, আবার রিজার্ভ থাকি। আমি তো অর্থনীতিতে পাকাপোক্ত লোক না, শুনি তাই বুঝি চাই। আমাদের সাহেব বা বাবা দুজনই তো বিশিষ্ট অর্থনীতিবিদ, এবং তারা ভালো বলতে পারবে যে বর্তমানে অর্থনীতির অবস্থা, ব্যাংকিং এর করুণ চিত্র, ব্যাংকের ফোকলা, বেতন দেওয়ার টাকা থাকবে না, চেয়ার টেবিল বিক্রি করে তাদেরকে বেতন দিতে হবে। সুতরাং এই ব্যাংক পাড়া যেখানে টাকা মানুষের জমা থাকে, সেই পাড়াতে যদি এই অবস্থা হয়, বাংলাদেশের রাজনীতিতে
হাসিনা যাবে না, যাবে, যেতেই হবে। ভারত পারবে না রাখতে, কেন দেবেন একটা ভয় হঠাৎ করে পড়েছে, ঝড় নাই, বৃষ্টি নাই, কেউ ডাকতে দেয় নাই, কারণ ঘরের খুঁটিগুলি পাশে এবং তৈরি মরির বেড়া, বোঝা যায় না ভিতরে যে ঘরে ধরা থাকে। হঠাৎ করে একটু টাচ করলে ঘরটা ভেঙে পড়ে যায়, পরে দেখা যে উলুতে সব ছিল। সুতরাং এই সরকার উলু দ্বারা আক্রান্ত, অর্থনীতি যেখানে থাকে না ঠিক, দেশের অবস্থা যেখানে অবস্থা, সেখানে ফট করে ঘরটা পড়ে গেছে, কেন কি হবে, জন্মায় নাই, ওকে করতেই হবে, ও টিকে থাকতে পারবে না। আর ভোটের কথা কি বলবো, 7 তারিখে যে মতান্তরে 7-8% ভোট, 8-9% ভোট কেন্দ্রে ছিল, গতকাল বোধ তাও ছিল না। নিশ্চয়ই আমাদের খুব বেশি তৎপরতা ছিল না ভোটারদের ব্যাপারে। ভোটাররা একেবারে জন্মের মতো আগ্রহ ত্যাগ করছে, ভোট জিনিস নাই, এবং সুযোগ দেওয়ার সুযোগ হয়েছে, তাতে হয়তো নির্বাচন কমিশন তার ইজ্জত রক্ষার্থে একটু বাড়াতে পারে। কিন্তু আমি সারা দিন কালকে কমপক্ষে 170 থেকে 80টা কেন্দ্র আমি একদম প্রত্যক্ষ খোঁজ ভিডিওর মাধ্যমে আমি দিয়েছি। আমি কয়েকটা ছেলে নামাই দিয়েছিলাম। সবাই তো রাজনীতি করে না, রাজনীতি করা ছিল ছেলে পেলে আছে, ওদের কাছে নাম্বার দিয়ে ভিডিও কলের মধ্যে দেখলাম, পর্যবেক্ষণ করলাম। সুতরাং ভোটাররা ভোট কেন্দ্রে যায় না, যাবে না। ওরা শব্দযোগ্য জনপ্রিয়, ওরা নিজেদের ভোটারদের কেন নিতে পারে, অর্থাৎ আওয়ামী লীগের যারা তাদেরকে কেন নিতে পারে না। So that they oppose themselves, যে আওয়ামী লীগের যারা তাই অপোজ করতেছে কেন, ডাইরেক্টলি ইনডাইরেক্টলি ভোট বর্জন ইত্যাদির মধ্য দিয়ে। ঠিক আছে, আমরা তো আসি যে সুতরাং চারিদিকে টাকাতারের ব্যাপার বেড়া, আগে নাম ছিল বিডিআর, ওই কটন সে বলতে পারবেন বিডিআর মানে কি, বাংলাদেশ টাইটেল, এখন হলো বিজেপি বর্ডার গার্ড টাইটেল নেই। এই কারণে সীমান্ত হত্যা পাচ্ছে, ফেলানির কথা বলছেন, ফেলানির ওপর নাম বাংলাদেশ কাটাতারে চলছে। এই কাটাতারের বেড়া কেটে বাংলাদেশকে মুক্ত করা, স্বাধীন করা। আমি বলছি পরাধীন না হলো আমরা স্বাধীন না, আমাদের সার্বভৌমত্ব নাই, এ কথা না বললো আমরা সার্বভৌম না। যেখানে রাজ সাক্ষী দিলেন, এখানে বলছেন একজন বক্তা যে ওবায়দুল কাদের, ভারত যদি না থাকত, পশ্চিমা বিশ্বের ষড়যন্ত্রে আমরা নির্বাচনটা করতে পারতাম না। তাহলে আশা কিন্তু বলছে ভারত প্রতি ওদের আর কোন সম্ভব নাই। সুতরাং গণতন্ত্র আর এই সরকার বাইরে ইন্ডিয়া, ফর ইন্ডিয়া, অফ দ্য ইন্ডিয়া। সবাইকে ধন্যবাদ।